আপা মারা যাওয়ার ৬ মাস বাদেই দুলাভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিলেন আম্মা। আপার একটা মেয়ে আছে, তিনির বয়স ৮, আমার ১৯। তিন্নি আর আমার মধ্যে বয়সের ব্যবধান ১২ বছরের। আপার যখন বিয়ে হয় তখন আমি খুব ছোট, বয়স ৯ কি ১০ হবে। তিন্নির বাবা অর্থাৎ জাফর ভাই আমার চেয়ে প্রায় ১৫-১৬ বছরের বড়। বয়সের এতটা বিস্তর ফারাক হওয়া সত্ত্বেও বোনের স্বামীকে নিঃশব্দে কবুল বলে নেওয়ার কারণটা তার মেয়েই। আমার আম্মা আব্বা তিন্নিকে ভীষণ আদর করেন। ওর জীবনে আপার শূন্যতা সৎমা দিয়ে ঘোচাতে চান না ওনারা। তিন্নির কথা ভেবে তাই নিজের যুবতী মেয়েটাকে বলিদান দিয়ে দিলেন। আমিও কোনো বিরোধ কিংবা বিদ্রোহ করতে পারলাম না। তিন্নিটাকে আমিও কি কম ভালোবেসেছি? তবে ভেতরে ভেতরে একটা অভিমান বরাবরই রয়ে গিয়েছিল। সেই চাপা অভিমান নিয়ে তিন্নির চিন্তা করে ৩ শব্দে কবুল বলে নিলাম আমার বোনের স্বামীকে। যদিও জাফর ভাইও আমাকে বিয়ে করতে যাননি। এই বিয়েতে আমার চেয়ে বেশি আপত্তি ছিল ওনার। আমি যে দেখতে খুব খারাপ তাও না, জুৎসই আছি। আসল কারণ হচ্ছে রিনা আপা। জাফর ভাই অসম্ভব স্ত্রীভক্ত মানুষ। আপার আর জাফর ভাইয়ের প্রেমের বিয়ে, সমবয়সী প্রেম। আমার আপাকে উনি পাগলের মতো ভালোবাসতেন, আমার চেয়েও, মায়ের চেয়েও, বাবার চেয়েও বেশি। স্ত্রীকে তার মতো করে ভালোবাসার দৃষ্টান্ত আমি খুব কমই দেখেছি। সেটার টের পেয়েছিলাম আপু অসুস্থতার দিনগুলোতে। জাফর ভাই টানা একটা মাস দুনিয়াদারি ফেলে শুধু হাসপাতালে হাসপাতালে দৌড়েছেন। আপার দুশ্চিন্তায় উনি উন্মাদ হয়ে পড়েছিলেন রীতিমতো। সর্বোচ্চ চেষ্টা করেছেন আপাকে বাঁচিয়ে আনার, কিন্তু সৃষ্টিকর্তা তার সঙ্গে একমত হলেন না। স্ত্রীর মৃত্যুতে পুরুষেরা সচরাচর এত কাঁদে না, উনি কাঁদলেন। সব হারা নিঃস্বের মতো কাঁদলেন। সদ্য বোনহারা আমি নিজের শোক ভুলে অবাক দৃষ্টিতে সেদিন চেয়েছিলাম তার দিকে। ঝাঁকড়া চুলের শ্যামবর্ণের নির্লিপ্ত জাফর ভাইকে একেবারে চেনা যাচ্ছে না সেদিন। আপার চলে যাওয়াকে ঘিরে ওনার দুর্বল সত্তা বেরিয়ে এলো আকাশ ভেঙে। হায় দয়াল, এমনও বুঝি মানুষ হয়? এমনও হয় ভালোবাসা? যাক, সব তো যা বলছিলাম। আমাদের বিয়েটা আসলে হয়েছে তিন্নির আবদারে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। স্বাভাবিক সম্পর্কের মতো আমাদের মাঝে প্রকৃত দাম্পত্য প্রেম তৈরি হবে না কোনো কালেই, সেটা আমরা দুজনেই জানি এবং মেনে নিয়েছি। আমি তাকে এখনও সমীহ করি রিনা আপার স্বামী হিসাবেই। আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। বিয়ের পর তিন্নি আমাকে আমার নাম ধরেই ডাকে। আমি বাধা দেই না। আজকাল সে রাতে আমার সাথে থাকতে শুরু করেছে। জাফর ভাই আগের মতোই আলাদা ঘুমান। ওনার সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আমার। সকালে নাস্তা টেবিলে এক ঝলক দেখি। কাজ শেষ করে বেশ রাত করে বাড়ি ফিরেন। ততক্ষণে আমি আর তিন্নি গভীর ঘুমে। আজ সকালে বেশ বেলা করে গেলেও উঠলেন না উনি। তিন্নিকে ডেকে বললাম, তোমার বাবাইকে ডেকে দাও, অফিসের সময় হয়ে এলো, নাস্তা করবে না? তিন্নি কাঁইকুই করে গেল। ফিরে এসে গম্ভীর মুখে বলল, বাবাইয়ের জ্বর হয়েছে ইস্যু, আজ আর অফিসে যেতে হবে না। বাবাই চাইলে আমার পক্ষ থেকে তুমি একটা ধমক দিয়ে দিবে, কেমন? আমি হেসে ফেললাম। জাফর ভাইয়ের ঘরের দরজার পাশ দিয়ে উকে দিয়ে দেখলাম উনি গুটিসুটি মেরে কপাল অবধি কম্বল টেনে শুয়ে আছেন। জ্বরের তাড়নায় মৃদু কাঁপছিলেন। আমি আজন্ম উদাসীন মানুষ, বুঝলাম না কারো অসুস্থতার সময় কি করা উচিত, কি করতে হয়। আলমারি থেকে আরও একটা কাঁথা নামিয়ে গায়ে জড়িয়ে দিলাম। জাফর ভাই কম্বল নামিয়ে ডাকলেন আমায়, এসো। আমি দরজা পর্যন্ত এসেও ফিরে তাকালাম। বিয়ের পর এই প্রথম আমাকে উনি নিজে থেকেই ডাকলেন। কাছে গিয়ে কপালে হাত রাখলাম আলতো করে। অসম্ভব জ্বর। উনি তাকিয়ে আছেন চোখ রোগদিন। ওভাবে তাকিয়ে থেকে কণ্ঠে সহস্র বছরের ক্লান্তি টেনে বললেন, আমাকে তুমি ক্ষমা করতে পারবে কোনোদিন? আমি বিভ্রান্তি নিয়ে চেয়ে রইলাম। ঘুম থেকে উঠে হঠাৎ এসব কথা কেন? দেখি থার্মোমিটারটা মুখে নেই। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, মাথায় পানি ঢালবো একটু। উনি মুখে নিলেন না, থার্মোমিটার না, আমার কথারও জবাব দিলেন না। তপ্ত শ্বাস। কপালে হাত ঠেকিয়ে বললেন, আমার অনুশোচনা হয়, অনেক বেশি অনুশোচনা। আমি খুব ড্রামাটাইজ হচ্ছি ইস্যু। কি নিয়ে এত অনুশোচনা হয় আপনার? তোমাকে নিয়ে আমি ভেতরে ভেতরে অসহায় বোধ করছি। তোমার জীবনটা অন্যরকম হতে পারত ইস্যু।
আর 5টা মেয়ের মতো একটা গোছানো সংসার তোমারও হতে পারত। আমি তোমার আস্ত একটা ফুটফুটে জীবন এক নিমিষেই শেষ করে দিয়েছি। আমি ঘরের ফ্যান বন্ধ করে দিতে দিতে বললাম, ও আমার বোনের মেয়ে, ওর প্রতি আমারও হক আছে। আমি যা করেছি আপন ইচ্ছেতে, আপনি খামোখা নিজেকে দোষারোপ করছেন। জাফর ভাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি চাইলে যে কোনো সময় আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো। যদি কখনো মুক্তির চিন্তা মাথায় আসে, নির্দ্বিধায় বলে দিও, আমি বাধা দেব না। আমাদের জন্য নিজেকে কষ্ট দিও না। আমি কিছুক্ষণ হতাশ চোখে চেয়ে প্রসঙ্গ পাল্টিয়ে বললাম, আজ বুয়া আসবে না? আমি রান্না করতে জানি না, ইউটিউব ঘেটে কিছু একটা বানিয়ে নেব, খারাপ হলেও কিন্তু ম্যানেজ করে নিয়েন। জাফর ভাই শোয়া থেকে উঠে বসলেন, শার্টের বোতাম লাগাতে লাগাতে বললেন, আমি খারাপ রাঁধি না, নাস্তাটা আজ আমিই বানিয়ে নেই। জাফর ভাই অসাধারণ রান্না করেন, সে আমাদের আগে থেকেই জানা। আপা তার রান্নার খুব প্রশংসা করত, কিন্তু তাই বলে শরীর খারাপ নিয়ে? আমি মৃদু শাসনের আওয়াজে বললাম, না না, আপনি শুয়ে থাকুন, আমি করে নেব, খারাপ হবে না। জাফর ভাই আমার বিরোধ মানলেন না, শরীরে জ্বর নিয়েই জেদ ধরলেন, রান্না তিনি করেই ছাড়বেন। তার এই বিশেষ প্রতিভা আমাকে না দেখালেও নয়। আমি কপাল চাপড়ে ছুটলাম আমার বোনের অবাধ্য পাগলের পেছনে। জাফর ভাই সচরাচর এত কথা আমার সাথে বলেন না, আজ বললেন। জ্বরের শরীর বলেই হয়তো বললেন। আমিও চাই উনি আমার সাথে কথা বলুক, স্বামী হিসেবে না হোক, বন্ধু মনে করে তো বলাই যায়। অথচ জ্বর সেরে গেলে আবারও তিনি ফিরবেন তার সেই নিষ্ঠুর রূপে। রান্না করতে করতে জাফর ভাই অনেক কিছু শেখালেন। রুটি গোল হওয়ার নিনজা টেকনিক আমাকে মা শেখায়নি, এসব আমি শিখলাম ওনার থেকে। কতটুকু চায়ে কাপ পানি দিলে চায়ের টেস্ট ভালো হয় তাও জানলাম। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আমি তার সমস্ত উপদেশ শুনলাম। সাথে আবিষ্কার করলাম আপা বেছে বেছে সাক্ষাৎ একটা রত্নকে বিয়ে করেছিল। বেঁচে থাকলে তার চেয়ে সুখী মেয়ে এই তল্লাতে দ্বিতীয়টি পাওয়া যেত না। বাবার অসুস্থতার ছুতে এই 3 দিন স্কুলে যাওয়া হলো না আজ। আমিও গেলাম না ভার্সিটিতে। আমাদের 3 জনের আজ অসময়ের ছুটির দিন। বিকেলে জাফর ভাইয়ের জ্বর কিছুটা কমে আসতেই আমরা বাইরে থেকে ঘুরে আসার প্ল্যান করলাম। তিনি জেদ ধরল, ইস্যু, তুমি শাড়ি পরো না কেন? মা অনেক শাড়ি পরত, বাবাই মাকে সবসময় শাড়িতেই দেখতে চাইতো। তুমিও তো বাবাইয়ের মেসেজ। আমি হেসে বললাম, কিন্তু তোমার বাবাই তো আমাকে শাড়ি পরতে বলে না। আমি বাবাইয়ের মেয়ে না। আমি তো বললাম, আজ তোমাকে শাড়ি পরতেই হবে ইস্যু। আপার আলমারি থেকে বেছে বেছে কলাপাতা রঙের একটা শাড়ি এনে দিল মেয়েটা। শাড়িটা ভীষণ সুন্দর, আপাকে পরতে দেখেছিলাম একবার। আপার প্রথম বিবাহবার্ষিকীর শাড়ি জাফর ভাই এনে দিয়েছিলেন। আমি বহু নাকচ করেও তিনি জেদের সামনে টিকে থাকতে পারলাম না। ও আমাকে শাড়িটা পরতে বাধ্য করিয়েই ছাড়ল। জাফর ভাই ব্যালকনিতে অফিসের কিছু কাগজপত্র নিয়ে বসেছেন। আমাকে দেখা মাত্রই তার মলিন মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল। আমি ওনার ভাবমুদ্রে বুঝিয়ে শাড়ি পাল্টে 3 পিস পরে নিলাম ফের। তিনি রাগ করল। কারণটা বুঝতে পেরে তার বাবাকে বলল, ইস্যু শাড়ি খুলে ফেলেছে কেন? আম্মুর শাড়ি পরাতে তুমি কি ওকে বকেছ? জাফর ভাই ভাবলিসীনভাবে তাকালেন আমাদের দুজনের দিকে। আমি বকতে যাব কেন তোমার ইস্যুকে? তার যা ইচ্ছে সে তাই পড়ুক। আড়াল থেকে তিন্নিকে ইশারা করলাম এসব প্রসঙ্গ না তুলতে। তিন্নি বুঝল। অতপর দীর্ঘশ্বাস ফেলে আবদারি গলায় বলল, বাবাই, ঘুরতে যাব চলো। উনি জানতে চাইলেন কোথায় যাবে। তিন্নি বেশ আহ্লাদী একটা মেয়ে, সে তার মিষ্টি মিষ্টি কথা দিয়েই বাবাকে পটিয়ে ফেলতে জানে। ও জাফর ভাইয়ের হাত টেনে ধরে নাটকীয় ভঙ্গিতে বলতে আরম্ভ করল, ঈশ্বর ভার্সিটিতে ভালো ফুচকা বিক্রি হয়, আই এম ডাইং ফর ফুচকা। বাবাই, কতদিন খাই না বলো তো? ইস্যু আজ ওর ক্যাম্পাসে ঘোরাবে, আমরা আজ ওর ভার্সিটিতে যাব, ফুচকা খাবো, রিকশায় চড়ব, খুব মজা হবে, ওঠো তো। অসম্মতি থাকা সত্ত্বেও উনি মেয়ের মুখের উপর না করতে পারলেন না। এই এক জায়গায় তিনি ভীষণ দুর্বল। বনশ্রী থেকে রিকশা নিলাম আমরা। রিকশায় উঠে অস্বস্তি বোধ করলাম দুজনে। তিন্নি আমার কোলে বসেছে, জাফর ভাই নিজেকে যথাসম্ভব নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করছেন। হচ্ছে না, গায়ের সঙ্গে গাল লেগে যাচ্ছে। আমি তাকাতে উনি ইতস্ত করে দৃষ্টি সরিয়ে নিচ্ছেন। তিন্নি বিরক্ত হল। এভাবে নড়াচড়া করতে থাকলে ঠিকমতো কি আর বসে থাকা যায়? এক পর্যায়ে ত্যাগত হয়ে সে তার বাবাকে ধমকে ওঠে, বাবাই, তুমি ইঁদুরের মতো এমন মুচটামুচেই করছো কেন? তোমার যন্ত্রণায় তো দেখছি বসাই যাচ্ছে না। নড়াচড়া একদম বন্ধ। এসল আমি কত লক্ষ্মী হয়ে বসে আছি, দেখেছ না? বি আ গুড বয়। আমি ফিট করে হেসে দিলাম। জাফর ভাইয়ের নড়াচড়া বন্ধ করে আমার দিকে রেগে তাকালেন।
মেয়ের কাছ থেকে ইঁদুর উপাধি পেয়ে ভালোই অপমানিত বোধ করেছেন বোধহয়। চোখ মুখ গম্ভীর, চশমার আড়াল থেকে এমনভাবে চোখ রাঙালেন যেন সব নষ্টের মূলে আমি। আমার কারণেই দুনিয়ার সব অনর্থ ঘটছে, আমার কারণে ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। যত দোষ ঈশিতা ঘোষ। ফুচকার জন্য টিএসসি বিখ্যাত, কিন্তু আমরা গেলাম ভিজি চত্বরে। ওখানে একজন ফুচকালা মামা আছেন। আজকাল আমি ওনার থেকেই ফুচকা খাই। স্বাদ ভালো, শুধু ভালো না, ফাটাফাটি ভালো। জাফর ভাই আমার আর তিন্নির জন্য 2 প্লেট ফুচকা নিলেন, নিজের জন্য নিলেন না। উনি এসব ছাইপাশ খান না। আমরা বসেছি গাছের ছাউনিতে। জাফর ভাই কয়েক কদম দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন কারো সাথে। তিন্নি ফুচকা পেয়ে মহা খুশি, একটা বাইট দিচ্ছে আর খিলখিল করে হাসে। ফুচকা শেষ করে তিন্নিকে জিজ্ঞেস করলাম, আইসক্রিম খাবে? তিন্নি লাফিয়ে উঠল। পরক্ষণে মন খারাপ হয়ে এলো তার। ঠোঁট ভেঙে দূরে দাঁড়িয়ে থাকা তার বাবার দিকে চেয়ে বলল, বাবাই বকবে কেন? ডাক্তার আমাকে আইসক্রিম খেতে মানা করেছে, নিউমোনিয়া হয়েছিল কিনা তাই। আমার মুখটা ফ্যাকাশে হয়ে এলো। তিন্নি খিসফিস করে বলল, আমরা কিন্তু লুকিয়ে খেতে পারি, বাবাই দেখবে না। একদিন খেলে কিছু হয় না ইস্যু, চলো। আমি এক পলক জাফর ভাইয়ের দিকে চেয়ে বললাম, না থাক, তোমার বাবাই রাগ করবে জানতে পারলে, আজ তো গিলে খাবে আমাদের। তিন্নি আমাকে টানতে টানতে বলল, উফ চলো তো, বাবাই কিচ্ছু বুঝবে না। কাছে একটা আইসক্রিমের ভেন্ডার ছিল। তিন্নি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়েছে আর আমি চকলেট আইসক্রিমে। টেস্ট এতটাই ভালো ছিল যে একটা খেয়ে বসলো না আমাদের। দুজনে দুজনের দিকে দুষ্টু চিন্তা নিয়ে চেয়ে রইলাম। দৃষ্টির ভাষা বলছি, চলো আরেক দফা মেরে দিই, কেউ দেখবে না। তিন্নি চোখ মেরে সায় দিল। আমরা দ্বিতীয় দফায় অদল বদল ফ্লেভারের আইসক্রিম নিলাম। এবার তিন্নি চকলেট, আমি স্ট্রবেরি। আহা, এত সুখ, এত শান্তি। দুনিয়াতে স্বর্গ পাওয়ার সৌভাগ্য থাকলে আমি কেবল সেখানে আইসক্রিমই খেতে চাইতাম। খুব মজা। খাওয়ার এক পর্যায়ে তিন্নির মুখে আধার নেমে এলো। আইসক্রিম মুখে নিতে গিয়েও হাত থেমে গেল তার। মেয়েটার শরীর কাঁপছে ভয়। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই ও কাপা কাপা গলায় বলল, ইস্যু বাবাই। আমি তাচ্ছিল্য করে হাসলাম। মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বললাম, তোমার বাবাই খাবে না, ওই লোক এসব ভালো জিনিস খায় না। তিনি আবার এলিয়েন প্রজাতির মানুষ, এলিয়েনদের পেটে ভালো খাবার হজম হয় না, না খাক কার কি। তিন্নির চোখ কটর থেকে বেরিয়ে আসার জোগাড়। শুষ্ক ঢোক গিলল মেয়েটা। আমি ওর দৃষ্টি অনুসরণ করে পেছনে ঘুরতেই অন্তরাত্মা কেঁপে উঠল। তাৎক্ষণিক আইসক্রিম ছিটকে পড়ল মাটিতে। জাফর ভাই অগ্নি চোখে চেয়ে আছেন। দাঁতে দাঁত পিষে আমাকে চোখ দিয়ে ভস করে এক থাবায় তিন্নির হাতের আইসক্রিমটা ফেলে দিলেন। ওকে এক প্রকার টানতে টানতে নিয়ে গেলেন আমার সামনে থেকে। রিকশায় উঠে কারো মুখে কোনো কথা নেই। পরিবেশ ঝড়ের পূর্বাভাসের মতোই শান্ত। জাফর ভাইয়ের মুখ থমথমে। আমি ভয়ে ভয়ে আর চোখে একটু তাকাতে দেখি উনি রাগে ফুসফুস করছেন। মনে মনে দোয়া দুরুদ পড়লাম, এ যাত্রায় রক্ষা করো মাবুদ। বাড়িতে ফিরেও কোনো কথা বললেন না উনি। নিজের ঘরে ঢুকে ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দিলেন। তিন্নি কান্না জুড়ে দিল। আমি অসহায় মুখ করে দরজার পানে চেয়ে রইলাম। মেয়েটা সারা সন্ধ্যা দরজার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকল। কিছুতেই শান্ত করা যাচ্ছে না তাকে। জাফর ভাইয়ের রাগ পড়ল প্রায় 1 ঘন্টা পর। উনি দরজা খুলে গম্ভীর মুখে চেয়ে রইলেন মেয়ের দিকে। তিন্নি কান ধরে দাঁড়িয়ে রইল। জাফর ভাই 2 হাত বুকের উপর ভাঁজ করে বললেন, কি? তিন্নি ঠোঁট ভেঙে বলল, আই এম সরি বাবাই, আমি আর কখনো তোমার অবাধ্য হব না, কখনো আইসক্রিম খাবো না। এবারের মতো ক্ষমা করে দাও, সত্যি বলছি, আর এমন দুষ্টুমি করব না, 100 প্রমিস। জাফর ভাই নিঃশব্দে ওকে কোলে তুলে নিলেন। আর চোখে আমার দিকে চেয়ে গম্ভীর মুখে বললেন, যার সঙ্গে তাল মিলিয়েছ, তোমার কিছু হয়ে গেলে তার কিছুই যায় আসবে না। সে ঠিকই তার পরিবারের কাছে ফিরে যাবে, আর একটা বিয়ে করে নেবে, তার বাচ্চা হবে, সংসার হবে। ক্ষতির যা হওয়ার আমার হবে, আমাদের হবে। আমি নিঃস্ব হব। আমাদের ছাড়াও তার নিজের পরিবার আছে, অদেখা ভবিষ্যৎ আছে। এসব ধারছাড়াপনা তাকে মানায়, তোমাকে মানায় না। তার সব আছে, নেই কেবল তোমার বাবাইয়ের। এত বড় পৃথিবীতে তুমি ছাড়া তোমার বাবাইয়ের আর কি আছে বলো? তিন্নি কেঁদে দিল, শক্ত করে গলা জড়িয়ে ধরল বাবার। আই এম রিয়েলি সরি বাবাই, আই প্রমিস, আই কখনো এমন করব না। আই উইল বি ইয়োর গুড গার্ল। জাফর ভাই মেয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলাতে লাগলেন। আমি ওখানে ওভাবে দাঁড়িয়ে। তার নীরব কোণঠাসা ভারী দুঃখ দিল আমায়। জাফর ভাই মেয়েকে আদর করার এক পর্যায়ে আমার দিকে তাকালেন। আমি তীব্র অভিমান নিয়ে চেয়ে রইলাম তার দিকে। উনি চোখ সরালেন না। তার সেই চাওয়াতে অনুশোচনা নাকি বিস্ময় বোঝা গেল না।
ততক্ষণে সুপ্ত বিরহের অনুপ্রাস গলে আমার গালবে গড়িয়ে পড়ছে বিষাদের তপ্ত অশ্রুকণা। মেয়েকে বুঝি তিন্নি একাই ভালোবাসেন, আমি বাসি না। তারপরের কাহিনী খুবই বেদনাদায়ক, সে আর নাইবা বলি। জাফর ভাইয়ের সাথে তান্না 7 দিন চলল আমার মান অভিমানের পর্ব, কিন্তু হায় আফসোস, আমি যে শূন্য নদীতে নাও ভাসাইয়া চলিয়াছি। কাহার দুঃখ আর কাহাকে বলিয়া বুঝায়? এই লোক আমার মানকে 1 আনাও দান দিল না, তার সমস্ত বেদনা বিধুরকে উনি মাছির মতো এড়িয়ে গেলেন। আমাদের অফলাইন যোগাযোগ চলল তিন্নির মাধ্যমে। ইদানিং তার স্বামীরূপী অতীতকে আমি অলিক ভেবে বসি। আমার বিশ্বাস করতেই কষ্ট হয়, উনি একসময় স্ত্রী প্রেমে মরিয়া মজনু ধরনের পড়ছিলেন। এই লোক করেছে প্রেম, ভালোবাসা হতেই পারে না। তিন্নি স্কুলে একটা প্রোগ্রাম ছিল সেদিন, আমি আর জাফর ভাই দাওয়াত পেলাম। খুব স্বাভাবিক ঘটনা, জাফর ভাই যেতে রাজি হবেন না। হলেও তাই, জাফর ভাই এক শব্দে নো উচ্চারণ করে দিলেন। তিন্নি কান্নাকাটি। এবার কে ঠেকায় এমন মুখের উপর না করে দেওয়ার বিপরীতে সে সকালের নাস্তা করল না। জাফর ভাই অফিসে গিয়েও মেয়ের যন্ত্রণায় কাজে মন বসাতে পারলেন না। বাইক নিয়ে ফিরে এলেন। দরজায় বেল পড়তেই এক ছুটে খুলে দিলাম। দোয়ার জাফর ভাই আমাকে দেখেও না দেখার মতো ভান ধরলেন। পাশ কাটিয়ে যেতে যেতে মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তাকে 10 মিনিটের মধ্যে রেডি হতে বলো। 1 মিনিটও দেরি হলে আই উইল গো টু ব্যাক টু মাই অফিস। আমিও একই ভঙ্গিতে বললাম, তাকে বলে দাও আমি কোনো মেট্রো রেলের সুইচ না যে সিস্টেম অন দিতেই 1 মুহূর্তে গন্তব্যে গিয়ে বেঁধে যাবে। ওয়েট করতে হবে, মেয়েদের রেডি হতে সময় লাগে। জাফর ভাই দ্বিগুণ জোরালো গলায় বলল, তাহলে আর প্রোগ্রামে যাওয়ার প্রয়োজন দেখছি না। আমার মেয়ের মাথা খাওয়া বন্ধ করুক, আমাকে নেওয়ার ষড়যন্ত্র বাদ দিয়ে তিন্নিকে নিয়ে নিজেই চলে যাক। আমার সাথে যেতে হলে 10 মিনিট মানে 10 মিনিটই। আমি মোটেও কারো মেয়ের মাথা খাচ্ছি না। মিথ্যে অপবাদ দিয়ে নিজের সুনামি ডেকে আনার প্রয়োজন নেই। তাকে জিজ্ঞাসা করো আমাকে নিয়ে এত সমস্যা কেন? কেউ কি আমাকে নিজের দাসী ভেবে বসে আছে? মানুষ আজকাল এমন হুকুম চালায় কোন মুখে? জাফর ভাইয়ের মতো শান্তভাষী মানুষটা দমল না, তর্ক অব্যাহত রাখল। কেউ কি আমার বাড়িটাকে নিজের বাপের 5 স্টার হোটেল ভেবে বসে আছে? সে যখন যা ইচ্ছে করবে, যখন যা ইচ্ছে বলবে, আর কেউ তাকে কিছু বলতে পারবে না। বললেই মান নিয়ে বসে থাকবে। মান করলেই আমি আরও মান ভাঙামো, এমন ভাবনা ভুল। মগের মূলক নাকি? আমি কটমট করতে করতে তার মুখোমুখি এসে দাঁড়ালাম। জি না, চালাকের মূলক। আপনার মান ভাঙানি কেউ চায় না। নিজেকে ঠিকই মনে করছেন। আপনি ছাড়া আমরা অচল, বিনা বৈঠার নাও। জাফর ভাইয়ের নালিশ করলেন মেয়েকে। তিন্নি, টেল হার টু স্টপ হার মাউথ। আমার রাগ বাড়ছে। তিন্নি অসহায় মুখ করে একবার আমার দিকে তাকায় তো আরেকবার তার বাবার দিকে। আমি কোমর বেঁধে নেমে পড়লাম এবার। তিন্নি, কি বলবে? আপনার মতো নিষ্ঠুর, পাষাণ, হাড়কিপটি বাপের পক্ষ এসে কী বা বলবে? ও আমার মেয়ে, আমার দল। জাফর ভাই ফোঁসফোঁস করতে করতে বললেন, আমি হাড় কিপটে, অবশ্যই হাড় কিপটে, আলবত হাড় কিপটে। কিপটে না হলে আপনি ওকে গতকাল কেবল 1টা স্টার কেন দিলেন? উনি বিভ্রান্তি নিয়ে ভ্রুকুচুকে তাকালেন। মাথা ঠিক আছে? কিসের স্টার, কিসের কি? খাতার তিন্নি, হোমওয়ার্কের। এর আগেও খেয়াল করেছি আপনি ওর খাতায় খুব চেপে চেপে স্টার দেন। এগুলো কিপটিমির লক্ষণ। আপনার মন ছোট। আজ খাতায় স্টার দিতে কিপটিমি করেছেন, কাল নিজের সম্পদ দিতে করবেন। এসব করে আমার মেয়েটাকে ঠকানোর ধান্দাবাজি আপনার। জাফর ভাই অবিশ্বাস নিয়ে শ্বাস ছাড়লেন। কঠিন চোখে মেয়ের দিকে তাকালেন। চোখের ভাষা বলছে, তোমার এই আত পাগল ইস্যুকে থামাও তিন্নি, নয়তো আমি কিন্তু এক্ষুনি ওর মাথা ফাটিয়ে দেব। তিন্নি পরম দায়সারা ভঙ্গিতে হাই তুলতে তুলতে চলে গেল, যেন বোঝালো সে আর এসবের মধ্যে নেই। যাদের ক্যাচাল তারাই নিটমাট করুক। শেষ 1 সপ্তাহ এমন শীতল যুদ্ধের বার্তাবাহক হতে গিয়ে বেচারি এখন চরম বিপর্যয়ে আছে। আমি যখন ওকে পড়াই তখন ওর খাতায় বড় কতগুলো স্টার থাকে। আপনি ছোট ছোট আঁকাবাঁকা স্টার দিয়ে নিঃসন্দেহে ওর সাথে অবিচার করছেন। জাফর ভাই হতাশ ভঙ্গিতে হাতের তর্জনী দিয়ে কপাল ঘষলেন। লিখতে বসলে খাতায় ওর 100 কাটাকুটি করার অভ্যেস, যেটা আমার একেবারে অপছন্দ। 2টো অঙ্ক দিয়েছি, 2টোতেই ডাব্বা। স্টার না দিয়ে তাকে গ্যালাক্সি দেব? শুনুন, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার। আপনি শুধু ওর দোষটাই দেখেন, গুণগুলার চোখে পড়ে না, তাই না? বাচ্চাদের অনুপ্রেরণা যোগাতে হয়। আপনি জানেন এই সপ্তাহের ক্লাস টেস্টে আমার মেয়ে রোহানকে 1% বেশি মিট করেছে। জাফর ভাইয়ের বিরক্তির মাত্রা বাড়ল। নাও হু ইজ দ্যাট রোহান? তিনি ঘর থেকে চেঁচিয়ে উত্তর দিল, আমার বন্ধু, ক্লাস ক্যাপ্টেন রোহান।
আই টোল্ড ইউ বিফোর বাবাই, ওই যে আমাকে ফুল দিয়ে আই লাভ ইউ বলেছিল, তারপর তুমি ওর কান মলে দিলে ওই ছেলেটা। জাফর ভাই অবাক বিস্ময় নিয়ে মেয়েকে বললেন, বাহ, আমি দেখছি কাউকে চিনিই না, এত কিছু শেয়ার করে ফেলেছ। ওর সাথে তো করবে না। আপনি মেয়ের খোঁজ রাখেন, মাসে একদিন আইসক্রিম নিয়ে শাসন দেখালেই কেউ আদর্শ বাপ হয়ে যায় না। এতক্ষণ স্বাভাবিক হয়ে কথা বললেও হুট করে এবার রেগে গেলেন। প্লিজ স্টপ ইয়োর মাউথ। ওকে এমন আমার মেয়ে বলা বন্ধ করো। ও মোটেও তোমার মেয়ে না, শি ইজ মাই ডটার। ও ভালো মন্দটা তোমার চেয়ে বেশি আমি বুঝি। ডোন্ট ইন্টারফেয়ার ইন আওয়ার লাইফ, নট এগেন। আমি আর কথা বাড়ালাম না। আমাকে দমানোর জন্য বোধহয় তার বলা এতটুকু কথাই যথেষ্ট ছিল। তিন্নির স্কুলের প্রিন্সিপাল জাফর ভাইয়ের আপন মামা, সেই সুবাদে আমাদের সিট পড়ল একেবারে সামনের সারিতে। প্রোগ্রামে জাফর ভাইয়ের আদরের কন্যা একটা কবিতা আবৃত্তি করল, ইংরেজি কবিতা। আমি একরাশ মন খারাপ নিয়েও ওর আবৃত্তিকে রিচার্জ করলাম। জাফর ভাই আমাকে তার মেয়ের মায়ের জায়গাটা দিতে না চাইলেও আমি নিজের চেষ্টা অব্যাহত রাখলাম। তিন্নি ওর বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, আমি মন ভরে ওকে দেখছি, চোখ ভরে আসছে জলে। ভাবছি ওর মতো এমন চমৎকার মেয়ে থাকলে কে বা ভালো না বেসে থাকতে পারে। আমিও পারিনি। আমার নিজের বোনের মেয়ে বলে বলছি না, তিন্নি ভালোবাসা পাবার মতোই মেয়ে। আমার মাঝে মাঝে মনে হয় ওপর জাফর ভাই গম্ভীর হলেও ভেতরটা তার খুব তুলতুলে, ভীষণ মোলায়েম। আর তিন্নি হচ্ছে তার বাস্তব প্রতিচ্ছবি। তিন্নির আচরণ আপার মতো না। আমি নিশ্চিত ও নিজের বাবার সব বৈশিষ্ট্য নিয়েই জন্মেছে। সময় যত গড়াচ্ছে, মুখে না স্বীকার করলেও সেসব ব্যাপার আরও গভীরভাবে টের পাচ্ছি। প্রোগ্রামের জন্য অফিস থেকে জাফর ভাই হাফ টাইমের ছুটি নিয়েছিলেন, তাই সেখান থেকে বেরিয়ে সোজা অফিসে চলে গেলেন। আবার তিন্নিকে নিয়ে বাসায় চলে এলাম। বিকেলে দুজনে মিলে মিল্ক কেক বানিয়ে খেলাম। ওকে পড়াতে বসালাম মাগরিবের পর। পড়ার ফাঁকে তিন্নি বেশ গাইগুই করছিল। আমি বিশেষ পাত্তা দিলাম না। এ আজকাল ভীষণ ধান্দাবাজ হয়ে যাচ্ছে। পড়তে বসলেই তার যত অজুহাত। এসো, আমার ভালো লাগছে না, মাথা ঘুরছে, খুব অসুস্থ লাগছে, আজ আর না পড়ি। আমি চোখ রাঙালাম। একদম মিথ্যে অজুহাত নয় তিন্নি, অনেক হোমওয়ার্ক বাকি। তোমার লেখা শেষ করি, আমাকেও অ্যাসাইনমেন্ট নিয়ে বসতে হবে, তাড়াতাড়ি শেষ করো। সে লক্ষ্মীর মেয়ে সবগুলো হোমওয়ার্ক শেষ করল। আমি ওর বইগুলো গুছিয়ে রেখে রান্নাঘরে উকি দিলাম একটু। ওভেনে পাস্তা দিয়েছিলাম, তা কত দূর হলো দেখলাম গিয়ে। ফিরে এসে তিন্নিকে ওই অবস্থাতেই চোখ বুজিয়ে শুয়ে থাকতে দেখলাম। কিছুক্ষণ মুগ্ধ হয়ে চেয়ে থেকে ওর কাছে গিয়ে বসলাম। মেয়েটা দেখতে একেবারে আপার মতো হয়েছে, ফর্সা গোলগাল আকৃতির, আদর একটা মুখ। চোখের পাপড়িগুলো খুব ঘন, আবার এমন ভ্রু নেই। ভ্রুয়ের ঘনত্ব সে পেয়েছে তার বাবার। মাথায় হাত বুলিয়ে ক্ষীণ হাসলাম। আজকাল বড্ড দুর্বল হয়ে পড়েছে ওর ওপর। আমার ভেতরটা মমতায় ভরি উঠল ক্রমেই। ওর গালে যত্রতত্র একটা উষ্ণ চুমু না খেতে পারলে যেন হচ্ছেই না। কপালের সামনে থেকে চুল সরিয়ে দিয়ে নরম একটা চুমু খেলাম গালে। তেমনি নড়চড় নেই। আমি অবস্থাতেই তাকে জড়িয়ে ধরে ডাকলাম, আম্মা ওঠো। না খেয়ে ঘুমিয়ে পড়লে বাবাই কিন্তু খুব রাগ করবে। ওঠো না পাখি, আজও সব বোরিং খাবার খেতে হবে না। তোমার জন্য আলাদা করে হোয়াইট সস পাস্তা বানিয়েছি, এসু খাইয়ে দেব, তুমি কার্টুন দেখবে। উঠে পড়ো মা। তিন্নি উঠল না। আমি ওর বাহু ঝাঁকালাম আলতো করে। এবারেও কোনো নড়চড় নেই। হুট করে ভেতরে ভয়ে ঢুকে গেল। আমি চেঁচিয়ে ডাকতে লাগলাম ওকে, তিন্নি, এই তিন্নি, আম্মু ওঠো। কি হয়েছে বাবা, তুমি কথা বলছো না কেন? ও মা, মেয়েটার হেলদোল নেই। আমার গলা শুকিয়ে এলো। পাগল পাগল হয়ে ছুটলাম ড্রয়িং রুমে। ওর বাবাকে ফোন করে অস্থিরতা নিয়ে বললাম, আপনি তাড়াতাড়ি বাসায় আসুন, আমার ভয় হচ্ছে। তিন্নি কথা বোঝে না, চোখ খোঁজে না। জাফর ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে ঘরে ফিরে কিছু টাকা আর পার্সটা নিয়ে ওকে কোলে তুলে বেরিয়ে পড়লাম ফার্ম গেটে। এসে পড়ল তুমুল জ্যাম। আমি তাগাদে দিয়ে রিকশাওয়ালাকে বললাম, ভাই একটু সাইডে করে রাস্তা খুঁজে বের হয়ে যান, আমার মেয়েটা অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। উনি বিরক্ত নিয়ে জবাব দিলেন, দেখতেছেন না রাস্তার অবস্থা, এখন কি আসমান দিয়ে উড়াইয়া গাড়ি চালামু? তার সঙ্গে কোনো বাগবিতঞ্জাটায় জড়ানোর সময় নেই। ভাড়া মিটিয়ে ওভাবেই হাঁটা ধরলাম। হাঁটতে পারছি না, শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসে। আশেপাশের মানুষ উৎসুক হয়ে চেয়ে আছে আমার দিকে। এলোমেলো চুল আর বিধ্বস্ত রূপ নিয়ে ছুটলাম ওভাবেই। রিকশার চাকায় আটকে ওরার কোণ ছিঁড়ে গেছে। দেশেহারা আমার এদিকে চোখ দেওয়ার সময় কোথায়? ভয়ে আর দুশ্চিন্তায় অচল হয়ে গেছে শরীরের সমস্ত নিউরন। এই পরিস্থিতিতে বেশি দূর না গিয়ে কাছের একটা হাসপাতাল থেকে ওকে ঢুকে পড়লাম। পেছন থেকে কেউ ডেকে উঠল, ঈশিতা, শাকিল ভাই এই হাসপাতালের ডাক্তার,
সেটা আমি আগে জানতাম না। উনি আমাকে এমন অবস্থায় দেখে বিচলিত হয়ে পড়লেন। তার আকাশকুসুম ভাবনার ছেদ ঘটিয়ে কোনো প্রকার প্রশ্ন করার সুযোগ না দিয়ে আমি বললাম, প্রশ্ন যা করার পরে করুন শাকিল ভাই, আপাতত আমার মেয়েটাকে বাঁচান, প্লিজ ওকে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে চলুন। হাসপাতালে পা রাখার পরে আকাশ ভেঙে শুরু হলো অঝড় বৃষ্টি। ইমার্জেন্সি কেবিনের সামনে অবিনস্ত অবস্থায় বসে আছি আমি, হাতের তিন্নির চুলের বারবি ডলের ক্লিপটা। ঠাঙ্গা বাড়ছে, আমার মনের সঙ্গে পাল্লা দিয়ে বাইরেও বইছে তুমুল কালবৈশাখী ঝড়। দুমকা হাওয়ায় লণ্ডবণ্ড হয়ে যাচ্ছে শহর। দূরের সাদা পর্দাটা উঠছে, সেই তাণ্ডন মুখর উড়ন্ত পর্দা ঠেলে মেঘদূতের মতো জাফর ভাই কাক ভেজা হয়ে হাসপাতালে প্রবেশ করলেন। পাগল প্রায়, তার ভেজা চুল গড়িয়ে চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ছে মেঝিতে। অফিসের শার্ট প্যান্ট সবই ভেজে একাকার। ভেজেনি কেবল তার হৃদয়। উনি এলেন সম্পূর্ণ অশান্ত ব্যাকুল এক পিতারূপে। আমি চোখের সামনে আবারও সেই মানুষটাকে দেখছি, আবার অপারেশনের দিনে জাফর ভাইকে, সম্পূর্ণ ভীরু আর আতঙ্কিত সেই মুখ। আমি উঠে দাঁড়ালাম। এগিয়ে এসে মেজাজ দেখে আমাকে ধমকে উঠলেন উনি। অস্থির চিত্তে বলতে লাগলেন, আমি আসা অবধি অপেক্ষা করা গেল না? এখানে কেন নিয়ে এসেছ ওকে? বোঝো কিছু? ভুলভাল চিকিৎসা দিয়ে আমার মেয়েটাকে মেরে ফেলবে ওরা। আজ যদি ওর কিছু হয়ে যায়, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কসম। আমি জবাব খুঁজে পেলাম না। বাঘহারা ব্যথিত দৃষ্টিতে চেয়ে রইলাম তার দিকে। জাফর ভাই থমথমে চেহারা নিয়ে মেঝেতে বসে আছেন। আধা ঘন্টা পর শাকিল ভাই বের হয়ে এলেন কেবিন থেকে। আমরা দুজনেই ওনার দিকে এগিয়ে গেলাম, চোখে মুখে সমান দুশ্চিন্তা। নাও শি ইজ ফাইন, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে ও। সিভিয়ার আজমা অ্যাটাক হয়েছিল। আপনারা তো ব্যাপারটা আগে থেকেই জানতেন, আপনাদের আরও কনসিয়াস হওয়ার উচিত ছিল। বাচ্চাটার সহ্য ক্ষমতা ভালো, তাই বেঁচে গেছে। এমন কন্ডিশনে বেশিরভাগ শিশুরাই শ্বাস ছেড়ে আর নিতে পারে না, দম আটকে মারা যায়। ওর ক্ষেত্রে তেমন কিছু হয়নি, বাট তোমাকে বিশেষ ধন্যবাদ না দিলেই নয়। ঈশিতা সময় মতো নিয়ে না আসলে গুরুতর কিছু ঘটে যেত। জাফর ভাই মাথা তুলে তাকালেন। শাকিল ভাই তার কাঁধে হাত রেখে বললেন, আপনার স্ত্রী খুবই সাহসী। তার সঠিক সময় নেওয়া এই সিদ্ধান্তের কারণে মেয়েকে ফিরে পেলেন মিস্টার। ইউ আর লাকি অ্যাজ আ ফাদার অ্যান্ড অ্যাজ আ হাজব্যান্ড টু টেক কেয়ার অফ দেম। উনি মলিন হেসে মাথা ঝাঁকালেন। রাতে তিন্নিকে বাড়ি ফিরে যেতে পারলাম না। জ্ঞান ফিরলেও ওর স্যালাইন চলল সারা রাত। জাফর ভাই বাইরে গেছেন কিছু ঔষধপত্র আনতে। আমি চুলে বসে ওর হাতের কাছে মাথা এলিয়ে শুয়ে রইলাম। সারাদিনের দৌড়ঝাঁপের কারণে চোখ লেগে এলো নিমিষে। যখন ঘুম ভাঙল তখন ভোর সকাল। চোখ মেলে প্রথমে একজোড়া অপ্রতিরোধ্য দৃষ্টির মুখোমুখি হলাম। জাফর ভাই একইভাবে শুয়েছিলেন আমার পাশে। আমি মাথা তুলে বসলেই উনি চোখ সরালেন না, ইতস্তত হলেন না, ওভাবেই বসে আছেন। গায়ের ওড়না টেনে বললাম, আপনি সারা রাত ঘুমাননি? বাসায় চলে গেলেও হতো, আমি তো ছিলামই। জাফর ভাই এবারেও জবাব না দিয়ে নীরবে চেয়ে রইলেন। আমি আরও কিছু বলবো তার আগেই আমার হাতটা টেনে নিজের মাথায় রাখলেন উনি। চোখ বুঝলেন ক্লান্ত ভঙ্গিতে। আমি ফ্যালফ্যাল করে চেয়ে থেকে নিঃশব্দে আঙুল বুলাতে লাগলাম পরিশ্রান্ত তার চুলের ফাঁকে। একসময় নিষ্পাপ শিশুটির মতো ঘুমিয়ে পড়লেন উনি। বাকমেয়ের মাঝখানে ওভাবে বসে রইলাম ঘণ্টাখানেক। তিন্নির স্যালাইন শেষ হলো 10টার মধ্যে। জাফর ভাই বাইক ফেলে আমাদের সাথে রিকশায় যাবার সিদ্ধান্ত নিলেন। রিকশায় উঠে ঘুমন্ত তিন্নি তার বাবার কোলে বসেছে। পাশে থাকা রমণীটিকে নিয়ে এবার আর বিশেষ অসঙ্গতিপূর্ণ স্পর্শের আতঙ্ক নেই জাফর ভাইয়ের। তার এহেম গমলতার বিস্ময়তায় আমি ভাবনায় পড়ে গেলাম। আমার ভাবনার ছেদ ঘটল হুট করে আসা ধাক্কায়। গন্তব্যে এসে গেছি। ভাঙা রাস্তার অন্তিমে এসে থামল রিকশাটা। হুট করে থামায় আমি তাল সামলাতে পারলাম না। ঝুঁকে সামনের দিকে পড়ব তার আগেই উনি মেয়েসহ আমাকে সামলে ধরলেন শক্ত হাতে। তিন্নির ঘুম ভেঙে গেল। পিটপিট করে চেয়ে মেয়েটা বলল, আমরা কোথায় বাবাই? আমরা বাসায় যাচ্ছি মা। আর ইউ ফিলিং ওকে নাও? তিন্নি মাথা উপর নিচ করে বাবার গলা জড়িয়ে ছুপতি করে পড়ে রইল কাঁধে। রিকশা থেকে নেমে পরিচিত সুর গলি ধরে হাঁটছি বাসার দিকে। উনি এবারও আমার হাত ছাড়লেন না। এক হাতে মেয়েকে কোলে নিয়ে আরেক হাতে আমার হাত ধরে রেখেছেন। পাশ থেকে নীরবে তাকে দেখে যাচ্ছি আমি। আমার চোখে বিস্ময়, বুকে ঝড়। একত্রে ভেতর জুড়ে নেচে বেড়াচ্ছে বাজি প্রজাতির দল। এই তুমুল বিপদ কাটানোর দিনেও আমি আবিষ্কার করলাম জাফর ভাই একজন চমৎকার সুদর্শন পুরুষ। এত বড় দুনিয়ায় তার চেয়ে মনোহর রূপের মানুষ আরেকটা হতে পারে তা আমি বিশ্বাস করি না। এবং তার চেয়ে বেশি সুন্দর তার গোপন রত্ন। তার উপভোগ করার সৌভাগ্য মেলে প্রিয়সী আমার ভেতরে বসে রজনীগন্ধার প্রেমাতুর বসন্ত থেকেই। আধার কেটে
কেটে সব আলোকিত হয়ে আছে ভরা আকাশের নিচে। এই মুহূর্তে চিৎকার করে তাকে আমার বলতে ইচ্ছে করছে, জাফর ভাই, আমি তুমুলভাবে গভীরভাবে আপনার প্রেমে পড়ে গেছি। আপনিও পড়ুন, আর একটাবার কারো প্রেমে পড়ার মতো ভুল যোগ করে ফেলুন প্লিজ। এমন করে কেটে গেল আরও কয়েকটা মাস। জাফর ভাই আর আমার ভাঙা ভাঙা সম্পর্কের প্রমোশন হয়েছে। জাফর ভাই আগের মতো কথা চেপে রাখেন না। অফিসের সময় হলে তিন্নির বদলে আজকাল আমি তাকে ডেকে দিই। একসঙ্গে বসে নাস্তা করি, ফোন করে লাঞ্চ করেছি কিনা খোঁজ নিই। শুক্রবার এলে আমাদের ঘুরতে যাওয়া হয়। মাঝে মাঝে দীর্ঘ রাত অবধি নেটফ্লিক্সে মুভি দেখি। আমার নতুন সংসারের সমস্ত রঙে পাল্টে যাচ্ছে ক্রমশ। চঞ্চলা ঝর্ণার ধ্বনি তরঙ্গ শুনতে পাওয়া যায় সেখানে। ছড়ায় পুষ্পের গাঢ় সুবাস। বারান্দায় শুকিয়ে আসা বেলিফুলের গাছটার জীবন ফিরে আসে। রিনাপার প্রাণহীন ঘরে আরেকটু যত্ন ঢেলে তাকে মৃত্যু থেকে বাঁচিয়ে আনার চেষ্টা চালাই আমি। জাগতিক কোনো আক্ষেপ ছাড়াই তার ফেলে যাওয়া সংসার বেশ দরদ ঠেলে আগলে নিয়েছি। আমার মাঝে মাঝে মনে হয় আমি বদলে গেছি, ভীষণ রকম বদলে গেছি। এতটা বদলে যাওয়া বোধহয় কথা ছিল না আমার। আমাকে বদলে দিয়েছে তিন্নি প্রাণবন্ত অস্তিত্ব আর জাফর ভাইয়ের শান্ত চাহনি। ওরা জাদুর মতো আমার জীবনে এসেছে, আর আমি স্রোতের মতো তাদের সঙ্গে ভেসে যাচ্ছি। এই ভেসে যাওয়ার কোনো কোল কিনারা জানা নেই আমার। ভাসতে ইচ্ছে হচ্ছে, স্রোত প্রশান্তি দিচ্ছে, তাই ভাসি। সকালে উঠে তিন্নির মুখটা না দেখলে দম বন্ধ লাগে আজকাল। মিথ্যে বাহানায় ফোন করে জাফর ভাইয়ের গলার শটটা ফার শুনতেই হয়। হুট করে এত মায়া আমার সূক্ষ্ম হৃদয়ে সৃষ্টিকর্তা ঢেলে দিলেন ওদের জন্য যে এদের সাথে থাকতে না পারা আমার কাছে মৃত্যুর মতো বেদনাদায়ক। ওরা আমায় ওদের জীবনেই ঠাঁই দিল। তার বদলে আমি সীতার নিজের রংহীন জীবন ফেলে নতুন করে পেলাম এক শিমুল তোলর জীবন। আজ ঘুম ভাঙল বাপ মেয়ের হট্টগোলে। ঝগড়া বেঁধেছে ওদের। ঠিক ঝগড়া না, মাছের বাজারের তরকষাকষি ধরনের পরিস্থিতি। আমি বিরক্ত নিয়ে চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমে গিয়ে দেখি তিন্নি ডাল ফুলিয়ে বসে আছে। ওর বাবার মুখও থমথামে। আমাকে দেখা মাত্রই অভিযোগের ঝুলি খুলে বসল মেয়েটা। জাফর ভাই চোখ রাঙালেন ওকে। তিন্নি থামল না। সে তার শান্ত সভ্য বাপকে পরোয়া করে না করেই তোতা পাখির মতো বলতে আরম্ভ করল, দেখো না, ইস্যু বাবাকে কিছুতে রাজি করাতে পারছি না। কি হয়েছে? কি নিয়ে বাবাকে রাজি করাতে পারছ না মা? তিন্নি তার আহ্লাদ ভেঙে বলল, কত করে বলছি কিছুদিনের জন্য ঘুরে আসো ইস্যুকে নিয়ে। সারা দিন বাসায় বসে থাকতে কার ভালো লাগে? ইস্যুও তো মন খারাপ হয়। আই ক্যান ম্যানেজ, আমি নানুর সাথে দিব্যি ভালো থাকব। কিন্তু কে শোনে কার কথা? ইস্যু বাবাইকে একটু বুঝিয়ে বলো না। আমি এক পলক জাফর ভাইয়ের দিকে তাকালাম। উনি তাকাতেই চোখাচোখি হলো আমাদের। জাফর ভাই অস্বস্তি নিয়ে চোখ সরিয়ে নিলেন। আমি তার অস্বস্তি সামাল দিতে বললাম, এসো, এখন কোথাও যাব না মা। আর কদিন বাদেই আমার ফাইনাল। তাছাড়া বাবাইয়ের অফিস করতে হয় না বলো? আমরা কদিন পরে একসাথে ঘুরতে যাব, তুমি, আমি আর তোমার বাবাই। এখন এসব দিয়ে বাবাইকে রাখবে না? তিন্নি মান ধীর রেখে বলল, নো, তোমাদেরকে একাই যেতে হবে হানিমুনে। না গেলে আমি কিচ্ছু খাবো না। আমি আর জাফর ভাই দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালাম। বিষয় নিয়ে একই সঙ্গে উচ্চ শব্দে উচ্চারণ করলাম, হানিমুন। তিন্নি মুখ চেপে ধরল নিজের। আমি এগিয়ে হাঁটু গেড়ে বসলাম তার সামনে। গরম চোখে চেয়ে বললাম, এসব কথা কে শিখিয়েছে? হানিমুনের মানে জানো? তিন্নি বলল, নানু শিখিয়েছে। নানু বলেছে বিয়ের পর বরবউকে একসাথে কোথাও ঘুরতে যেতে হয়, না হয় সম্পর্ক ভালো হয় না। আমিও তো তাই দেখছি, তোমরা সারাক্ষণ শুধু ঝগড়ায় লেগে থাকো। হানিমুনে না গেলে কি সম্পর্ক ঠিক হয়? শুনলেন মেয়ের কথা? সে হানিমুন বিষয়ক পরামর্শক হয়ে বসে আছে। আমি কপাল চাপড়ালাম। তিন্নি কোমরে হাত রেখে গুরুজনদের মতো হাউতাস গড়ল, আমার আর ভাল লাগে না এসো। আর কত দিক সামাল দিব বলো তো? আমার কি খেয়ে দে কোনো কাজ নেই যে সারা দিন তোমাদের ঝগড়া মিটমাট করব? এবার হয় হানিমুনে যাও, নয় ঝগড়া বন্ধ করো। কিছুক্ষণ কঠিন চোখে চেয়ে থেকে অকস্মাৎ হেসে ফেললাম। জাফর ভাইয়ের আহ্লাদি সরলা মেয়ের কপালে আদর রেখে দিয়ে বললাম, এগুলোকে ঝগড়া বলে না মা, আলোচনা বলে। মতের অমিল হলে আলোচনা করে সমাধান করতে হয়। নানু তোমাকে পচা শব্দ শিখিয়েছে, আর কখনো এসব বলবি না, কেমন? ওকে? বাট নানু আরেকটা কথাও বলেছে, বলবো? আমি আগ্রহ নিয়ে কান পাতলাম। বলো বলো, রাগ করবে না তো? একদমই রাগ করব না। আমি কিন্তু চাই তুমি আমার সাথেই থাকো। তুমি যেন ভেবো না আমি তোমাকে তাড়িয়ে দিতে যাচ্ছি আমার রুম থেকে। আমি আর জাফর ভাই আবারও চোখাচোখি করলাম। দফায় দফায় চমক। মেয়ের পরবর্তী বোম ব্লাস্টিং ধরনের কথা ঠিক কী হতে পারে আমাদের আন্দাজ করতে ভুল হলো না বোধহয়। নানু বলেছে তোমাকে যেন বাবাইয়ের ঘরে পাঠিয়ে দেই।
তোমরা রাগ করে আছো তাই আলাদা ঘুমাও, আমি তো তোমাদের মেয়ে নাকি? আমার একটা দায়িত্ব আছে না? তোমরা রাগ করে বছরের পর বছর আলাদা থাকবে, আমি কি তা মেনে নেব? এসবের একটা সমাধান হওয়া দরকার। ইস্যু, তুমি বাবাইয়ের ঘরে থাকবে, অ্যান্ড আই উইল ডু এনিথিং ফর ইট। জাফর ভাইকে আর কে পায়? উনি কেশে ফেললেন শব্দ করে। নিজেকে তিনি আসমানে লুকাবেন নাকি জমিনে বুঝে উঠতে পারলেন না। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে না শোনার ভান ধরে চলে গেলেন। তিন্নি বিভ্রান্তি নিয়ে চেয়ে রইল সেদিকে। আমি চোখ মুখ কুচিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। তারপর দিন রাতে শপিংয়ে বেরিয়েছি সবাই। অনেক দিন পর বাইরে বের হতে পেরে তিন্নি আর আমি সম্ভবত খুশি। আমরা অনেক কিছু কিনলাম। তিন্নি আমার জন্য ড্রেস পছন্দ করে দিল, আর আমি তার জন্য। জাফর ভাই নিজের জন্য নিতে চাইলেন না কিছুই। জোর করলে কঠিন চোখে তাকাচ্ছেন, তাই আর বাড়াবাড়ি করলাম না। শপিং শেষ করে রেস্টুরেন্টে ঢুকলাম। জাফর ভাই ব্ল্যাক কফি নিলেন, আমি নিলাম থাই স্যুপ, আর তিনি বার্গার। খাওয়ার মাঝে ফোন নিল জাফর ভাইয়ের। উনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলেন। সে যেতেই তার সিটে এসে বসল এক নতুন মানুষ। হুট করে সামনে আসায় আমি বিভ্রান্তি নিয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। যখন চিনতে পারলাম, ভারী অস্বস্তি হলো। একসময় তাদের সাথে পারিবারিক পরিচিত ছিল আমাদের। সে আমার বান্ধবীর বড় ভাই, আমার শৈশবের প্রতিবেশী তোফাইল ভাই। শেষবার বছর 3 আগে দেখেছিলাম তাকে। এলাকা ছাড়ার আগের রাতে শেষ চিঠিটুকু দিয়ে বিদায় নিয়েছিলেন উনি। সে প্রেম প্রস্তাবময় চিঠির ফিরতে উত্তর আমি তাকে এখনও দেইনি। কেমন আছো ঈশিতা? আমি সংকোচ নিয়েই জবাব দিলাম, আলহামদুলিল্লাহ, আছি ভালোই। আপনার কি খবর ভাইয়া? উনি উজ্জ্বল করে হাসলেন। খারাপ নেই। শুনেছ নিশ্চয়ই জাবিতে জব হয়েছে, হিস্ট্রি বিষয়ে লেকচারের পদে জয়েন হয়েছি। আমি ক্ষীণ হেসে মাথা ঝাঁকালাম। ভালো তো, ভালো খবর। তা বিয়ে শাদী করছে না কেন? উনি চুপ রইলেন কিছুক্ষণ, অতঃপর প্রাণহীন আওয়াজে বললেন, চিঠিটা তুমি পাওনি। আমি মিছমিছি অবাক হওয়ার ভান করলাম, যেন তার চিঠি বিষয়ক ব্যাপারে সবাই অবগত হয়েছি। কোন চিঠিটা? আপনি কিসের কথা বলছেন? উনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ফের স্বাভাবিক হয়ে তেন্নির গাল টেলে নিয়ে মিষ্টি করে বললেন, এটা রিনা আপার মেয়েটা না? খুব বড় হয়ে গেছে পিচ্ছিটা। আপা কোথায় ঈশিতা? তোফাইল ভাই জানেন না আপা নেই। আমি কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললাম, আপা নেই, ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করা অবস্থায় মারা গেছে। তোফাইল ভাই চমকালেন অনেকটা। ব্যথিত সুরে বললেন, আই এম সরি, আমি আসলে বাসার মানুষদের সাথে থাকি না এখন, আলাদা থাকি, তাই হয়তো জানতে পারিনি। ইটস ওকে। উনি কিছুক্ষণ আমতা আমতা করে প্রসঙ্গ এড়াতে বললেন, তিন্নি কি তোমাদের সাথে থাকে এখন? ওর বাবা কি দ্বিতীয় বিয়ে করে ফেলেছে? তিন্নির রাগে ফুসফুস করছে। তোফাইল ভাই ওর দিকে চেয়ে বললেন, তিন্নির মতো এমন একটা সুইট লিটল রেডিট মেয়ে থাকলে মন্দ হতো না, বুঝলে? তিন্নি আর তার খালাকে দত্তক নিয়ে নেব শীঘ্রই। তিন্নি ঝাঁজ দেখিয়ে বলল, আমরা মোটেও কারো কাছে দত্তক যাচ্ছি না, আমাদের জন্য বাবাই আছে। আমার বাবাইকে চেনো তুমি? আমাদেরকে নিতে চাও জানলে খুব বকে দেবে তোমায়। তোফাইল ভাই হেসে ফেললেন ওর কথায়। তাই কিন্তু আমি তোমাকে দত্তক নিয়ে ছাড়বো ছুইটি। এমন মাখনের ডিব্বার মতো একটা মেয়ের জন্য তার বাবার কাছ থেকে একটু আড্ডু বকা খাওয়াই যায়, কিন্তু তোমাকে তো আমার সাথে যেতেই হবে, নো অপশন। দত্তক না যেতে চাইলে চুরি করব। এর মধ্যে জাফর ভাই চলে এলেন। তিন্নির ফাঁকা সে মুখটা উজ্জ্বল হয়ে এলো। ও এক ছুটে আমার হাত টেনে তোফাইল ভাইকে শুনিয়ে বলল, বাবাই চলে এসেছে, চলো আম্মু। আমি ভ্রুকুচো খেলাম, এই মেয়ে কোন কাহিনী শুরু করলো? তোফাইল ভাই বিভ্রান্তি নিয়ে তাকালেন। তিনি বুঝি তোমাকে এখন মা বলে ডাকে? মায়ের মতো আদর হলে বাচ্চারা এমনই করে। তোমার জন্য ভালোই হলো, ফ্রিতে বোনের মেয়ে মা হয়ে গেলে। আমি হাসির ছলে তার খোঁচা তাকেই ফিরিয়ে দিলাম। শুধু ডাকে না, আমি ওর মাই। জন্ম দিয়ে মা হতে হবে এমন নীতি কোনো আইনে প্রণয়ন হয়েছে বলে আমার জানা নেই। হলেও আমি ঈশিতা সেসব আইন মানি না। তিনি আমার মেয়ে এবং আমারই মেয়ে। তোফাইল ভাই হয়তো ভাবলেন বোন হারানোর শোকে আমার মেজাজ বিগড়ে গেছে। উনি প্রত্যুত্তরে বোকা বোকা মুখ করে চেয়ে আছেন। আরও কিছু বলতে যাবেন তার আগে জাফর ভাই গম্ভীর স্বরে বললেন, আমাদেরকে যেতে হচ্ছে। তিন্নি কাম। এতক্ষণ খেয়াল না করলেও এবার আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি জাফর ভাই রেগে মেগে ফাটা কেষ্ট হয়ে যাচ্ছেন। তার চোখে আগুন। ওনার শীতল চাহনিতে ভেতরটা কেঁপে উঠল। আমি মাথা নামিয়ে চুপচাপ তিন্নিকে নিয়ে হাঁটা ধরলাম। তোফাইল ভাই পিছু ডাকলেন, তোমার নাম্বারটা দিয়ে যাও ঈশিতা, বাসায় গিয়ে ফোন করব, জরুরি কথা আছে।
আমি চেয়ে দেখলাম এবার বাপ মেয়ে একত্রে রেগে আগুন, পারলে এরা তো তোফাইল নামের ছেলেটাকে গিলে খেয়ে ফেলে। আমি অসহায় বনে গেলাম। দেখেছেন, বলেছিলাম না এরা একজন আরেকজনের প্রতিচ্ছবি, মিলল তো। আমিও কম নয়, আমি তাকে নাম্বার দিলাম, তবে ভুল নাম্বার। বাইকে উঠতেই তিন্নির এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওর তিন্নি এক ছুটে আড্ডা জুড়ে দিল ওর সাথে। বন্ধুর বাবা ওদের দুজনকে দোকানে নিয়ে গেলেন। আমি তার বাইকের পেছনে বসে আছি তখনও। পরিবেশ ঝড় পূর্ববর্তী আকাশের মতো থমথমে। জাফর ভাইয়ের নীরবতাকে আমি জমের মতো ভয় পাই আজকাল। তার মূর্ছুট বুঝে সেই জম নীরবতা ভেঙে বললাম, অনেকদিন পূর্ণিমা হয় না, দেখুন না এখনো কত মেঘ আকাশে। মাথার উপর আজ তো একটা চাঁদ না দেখা গেলে রাতের সৌন্দর্য একেবারে ফিকে মনে হয়। উনি আকাশে তাকালেন না, তাকালেন ফ্রন্ট মিরারে প্রতিবিম্বিত হওয়া আমার মুখে। কণ্ঠ শক্ত করে বললেন, ছেলেটাকে? কিছুক্ষণ চুপ থেকে শয়তানের বুদ্ধি চাপল মাথায়। রসিয়ে রসিয়ে জবাব দিলাম, আমার প্রাক্তন, 2 মাস প্রেম করেছিলাম। জাবিতে লেকচারারের পদে শিক্ষকতা করে। তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল আমার, হলো না। তার আগেই আপনি ধাবা মেরে নিয়ে নিলেন। জাফর ভাইয়ের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দাঁতে দাঁত পিষে উনি বললেন, ভালোই তো, খারাপ কি? যাও করে ফেলো বিয়ে। এখন নাম্বারটা দিয়ে এসেছো, পুরনো প্রেমিক এখনও নিশ্চয়ই এখন ক্ষণ খুব চায় তোমাকে। চলে যাও না কার কাছে, কেয়ারলেস। তা কি করে হয়? আমার স্বামী আছে, সন্তান আছে। তাছাড়া বিবাহিত মেয়েদের কজন সসম্মানে আপনাদের চাই বলুন? উনি দৃষ্টি ঘুরিয়ে তাকালেন। তার মানে তুমি যেতে চাও? আপনাদের চাইলেই চলে যাবে? আমি কখন বললাম আমি যেতে চাই? আপনি তো বিনা টিকিটে আমাকে তার কাছে পাঠিয়ে দিতে মুখেই আছেন। ওনার আওয়াজ আরও কঠিন হলো। আমি মুখে থাকলেই তোমাকে যেতে হবে। তিন্নি চলে এলো এরই মাঝে। আমাদের ঝগড়া এখানেই বিরতি নিল। তিন্নির অভিমানে বাপের বাইকের পেছনে চড়ে খুব হাসাহাসি করলাম শিয়া। আমি তার কাঁটা গায়ে পড়ল লবণ। পুরো রাস্তায় জাফর ভাই চুপ রইলেন। বাইক থেকে নেমেও কোনো কথা বললেন না আমার সাথে। আমাদের গলির মোড়ে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাইকে হাঁটু পর্যন্ত যাওয়াটা ঝুঁকিপূর্ণ হওয়ায় উনি তিন্নিকে কোলে তুলে নিলেন। মেয়েকে নামিয়ে ঢুকে যাচ্ছেন গেটের ভিতর। আমি অসহায় মুখ করে দাঁড়িয়ে রইলাম। তিনি বলল, বাবাই এসো, কিভাবে আসবে? উনি ভাবলে শিন মুখে পড়বেন নাই আধার টেনে জবাব দিলেন, জানি না। তিনি বলল, ও কেউ নিয়ে আসো, ও ছোট মানুষ না, পরে গিয়ে ব্যথা পাবে তো। উনি বাড়ির দিকে ঢুকতে ঢুকতে বললেন, তোমার দরদ হলে নিজে নিয়ে আসো গোলে করে, আমার নেই। তিন্নি ঢুকল না ভেতরে। আমিও জিদ নিয়ে ওখানে ওভাবে দাঁড়িয়ে রইলাম। 10 মিনিট পেরিয়ে গেলেও ওই ঘাটতেরা লোক ফিরে এলেন না। আমার মন খারাপ বাড়ল। চোখ দুটো ভিজে এলো জলে। জাফর ভাই পাক্কা আধা ঘন্টা পর এলেন। তিন্নি চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে গেল আমাদের দুজনকে একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে। দীর্ঘশ্বাস ফেলেন। উনি এগিয়ে এসে তিন্নিকে আদেশ করলেন, ভেতরে যাও। আর ইস্যু মুখে মুখে কথা নয়, যাও। তিন্নি মন খারাপ করে নিয়ে চেয়ে থেকে হতাশ হয়ে চলে গেল। জাফর ভাই এগিয়ে এলেন আমার কাছে। তার শ্যামরঙা চেহারায় তখনও অমাবস্যা। আমি পিট পিট করে তাকিয়ে রইলাম। উনি আশপাশটা পরখ করলেন একবার, কেউ নেই। আমি ভীত হলাম। থাপ্পড় থাপ্পড় মেরে দিবেন না তো আবার? শুষ্ক ঢোক গিলে মুখ খুলে কিছু আরা। তার আগেই উনি আমার সমস্ত চেতনা শক্তিকে মিথ্যে প্রমাণ করে দিয়ে চট করে কোলে তুলে নিলেন আমায়। তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে রইলাম তার বুকের ওপর। প্রিয়তমের নৈকট্য দাবানলের মতো আগুন ধরালো ভেতরে। জাফর ভাইয়ের গা থেকে আশ্চর্য নেশাতর পারফিউমের ঘ্রাণ ভেসে আসে। পুরো শালের তপ্ত শ্বাসগুলোই উষ্ণতায় প্রিয়তমা আমার ক্রমশ মাতাল হওয়ার জোগাড়। উনি গেটের ভেতরে ঢুকেও কোল থেকে নামালেন না আমায়। তিন্নি রান্নাঘরে খিচে একটা ঘষে। জাফর ভাই এই সুযোগে ঘরে নিয়ে এলেন আমায়। জন্মলগ্ন শিশুর ন্যায় খাটে শুইয়ে দিয়ে কানের কাছে ঠোঁট এনে মিহি আওয়াজে হুঁশিয়ারি দিলেন, ওই নাম্বার থেকে ফোনটো নিলে যদি ব্লক না করেছ, মাথায় তুলে আছাড় মারব, বলে রাখলাম। আমি ঘামচে ধরা তার শার্টের গলা ছাড়লাম না তখনও। উনি ব্রুকুচকে ওভাবে ঝুঁকে রইলেন। আমার ধ্যান কাটার নাম নেই। আমাদের অপরিমেয় আলোপঞ্চল চোখে চোখে। আচ্ছা, মানুষের বুকের ভেতর ঢুকে যাওয়ার কোনো তন্ত্রমন্ত্র জানা আছে কি আপনাদের? থাকলে চটজলদি বলে ফেলুন তো। তার বুকের ভেতর যন্ত্র লুকিয়ে নিজেকে উদ্ধার করি আমি। এই ব্যাকুলতা, অস্থিরতা যে আর মানা যাচ্ছে না, স্পষ্ট টের পাচ্ছি। জাফর ভাইয়ের বুকের ধকপোকানি বাড়ছে। আমি খানিক উস্কে তার ধকপোকানি বাড়িয়ে দিলাম শতগুণ। আমি ঠোঁট ছিটকে অস্পষ্ট অচিরেই বেরিয়ে এলো একটি জাদুকরী শব্দ, ভালোবাসি।
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। এই মুহূর্তে বসে ঠিক এই গানটার কথাই মনে পড়ছে আমার। গাড়ির কাছে নামিয়ে রাখা একটুখানি বের করে কান পেটে শুনতে লাগলাম শীতল বাতাসের গুঞ্জনটুকু। জাফর ভাই ধমকাতেই আবার ভেতরে ঢুকিয়ে নিলাম মাথা। ঢাকা পার করে পদ্মা ব্রিজে উঠছে আমাদের গাড়ি। ঢাকার ভেতরে যানজট পেরিয়ে এতটুকু পর্যন্ত আসতে বেশ বেগ পোহাতে হয়েছে। তবে ব্রিজের উপরের এই খোলা আকাশ ভুলিয়ে দিল সেই অসন্তুষ্টি। দুপাশে যতদূর চোখ যায় কেবল পানি আর পানি। বিশাল পদ্মার বুক চিরে আমরা ছুটলাম দিগন্তকে সঙ্গে নিয়ে। সবুজ প্রান্তর থেকে ভেসে আসে স্নিগ্ধ মাতৃভূমিময় সুভাষ। কি বিস্ময়কর ব্যাপার! মাঝে মাঝে এই ভেবে অবাক হই, আমার এই 56,000 বর্গমাইলের এতটুকু আয়তনের দেশটাকে ভীষণ দারুণ রূপ নিয়ে দিন কাটায়। 7 দিনের জন্য ব্যাগপত্র গুছিয়ে আজ আমরা রওনা হয়েছি বরিশালের উদ্দেশ্যে, তিন্নির ফুপি অর্থাৎ জাফর ভাইয়ের বোনের বিয়েতে। বিয়ের পরেই প্রথম তার গ্রামের বাড়িতে যাচ্ছি। ভেতরে ভেতরে ভয় আর শঙ্কার সমানেই কাজ করছে। জাফর ভাইদের বাড়িটা বরিশাল জেলার লাকুটিয়া গ্রামে পড়েছে। আপার কাছ থেকে শুনেছিলাম জাফর ভাইদের ওদিকের মানুষজন বেশ কনজারভেটিভ। যাওয়ার আগে জাফর ভাই মুখস্থ বিদ্যার মতো কিছু কথা শিখিয়ে দিলেন। ওখানকার কিছু মানুষের সম্পর্কেও আগেভাগে তথ্য দিয়ে রাখলেন, যেন তাদের সাথে মানিয়ে নিতে সমস্যা না হয় আমার। টানা 7-8 ঘন্টা জার্নির অর সন্ধে নাগাদ বরিশালে পৌঁছে আমরা। তিন্নিটা সারা রাস্তা ঘুমিয়েছে। বাড়িতে ফিরে জাফর ভাই সোজা নিজের বাবা মায়ের ঘরে ঢুকলেন। আমার সাথে সকলকে পরিচয় করিয়ে দিয়ে তার আর খোঁজ নেই। তিন্নি সারা বাড়ি হই হই করে ছুটছে। এদিকে অসহায়ের মতো বসে আছি আমি। তবে যতটা ভীত হয়েছিলাম তেমন কিছুই ঘটল না। জাফর ভাইয়ের বাবা মা আমাকে সাদরেই গ্রহণ করল। এসে বুঝলাম এবাড়ির প্রত্যেকটা মানুষ তিন্নিকে ভীষণ স্নেহ করেন। রাতে জাফর ভাইয়ের সঙ্গে খাওয়া হলো না আমাদের। উনি ওনার চাচাতো ভাইদের নিয়ে আড্ডা জমিয়ে দিয়েছে কোথাও। খাওয়ার শেষে তরু আপু মানে জাফর ভাইয়ার বোন আমাকে বলল, ভাবি তোমাদের বিছানাটা উত্তরের ঘরে করে দিয়েছি, ওখানে ভাইয়া থাকতো আগে। ভাইয়া সম্ভবত আজ আর ঘরে শোবে না, তিন্নিকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়ো গিয়ে। কিছু প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে জানাবে। তরু আপু জানে না তার ভাই কোনো কালেই আমার সাথে এক বিছানায় শুয়ে অভ্যস্ত না। আমি জানতে চাইলাম, উনি খেয়েছে আপু? তরু আপু কিছুক্ষণ চেয়ে থেকে হুট করে জড়িয়ে ধরল আমায়। অকস্মাৎ এমন কাণ্ডে বিষম খেলাম কিছুটা। কাঁদছে মেয়েটা। রিনা ভাবিকে খুব মনে পড়ে গেল তোমাকে দেখে, তোমাদের দুজনের চেহারায় খুব মিল। ভাবিও এভাবেই কথা বলতো। আপার মনের কথা পড়তে হুট করে খারাপ হয়ে গেল মনটা। নিঃশব্দে চলে গেলাম ঘরে। মাঝরাতে ঘুম ভাঙল একবার, জাফর ভাইয়ের ডাকে। আমি চোখ মেলতে দেখে উনি বিভ্রান্তিকর মুখ নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন। দুশ্চিন্তা হলো কিছুটা। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আপনি ঘুমাননি? উনি কিছুক্ষণ গায়ে করে বললেন, বদের হাড্ডিগুলো ওদের সাথে শুতে দিল না আমাকে, বলল বউ থাকতে আবার বাইরে কেন শোবো। কথাটা বলতে ভীষণ অস্বস্তি হচ্ছিল ওনার। মুখ তার অসহায়। মনে মনে হাসলাম। তিন্নিকে আরেকটু সরিয়ে জায়গা করে বললাম, এপাশে শুয়ে পড়ুন। আপত্তি করে উঠলেন জাফর ভাই, না না, ওকে সরানোর প্রয়োজন নেই, সোফায় শুতে পারবো। আমি শুধু অনুমতি চাইতে তোমায় জাগিয়েছি। আমি জোড়াজোড়ি শোনার মানুষ না। জাফর ভাই সোফায় ঘুমিয়ে পড়লেন লক্ষ্মী ছেলের মতো। ভোরবেলা। আজ তরু আপুর গায়ে হলুদ। গ্রামের বিয়ের সাদামাটা রীতি রিয়াজগুলো একটু সকাল করে শুরু হয়। বাইরে হই হুল্লোড় চেঁচামেচি শুরু হয়েছে ইতোমধ্যেই। দরজার পাশে দাঁড়িয়ে শব্দ করে হাসে বাজি মেয়ের দল। আমার ঘুম ভেঙে গেল। জাফর ভাইয়ের মা ডাকছেন সমানতালে। এবার ওনারও ঘুম উবে গেছে। উঠে দরজা খুলতে যাব, তার আগেই জাফর ভাই বলে উঠলেন, এসো, মাথায় ঘুমটা দাও। আমার চাচিমা খুব খুঁতখুঁতে স্বভাবের। আমি চাই না এমন ছোটখাট বিষয়ের জন্য ওরা তোমায় কথা শোনানোর সুযোগ পাক। উনি না বললেও এটা আমি নিজ থেকেই করতাম। সুবোধ আমায় এতটুকু শিখিয়েছে, মানুষ সমাজ আর সংস্কৃতিকে বাদ দিয়ে কখনোই টিকে থাকতে পারে না। শহরের সংস্কৃতির সাথে গ্রামের সংস্কৃতির মধ্যে বিস্তর ফারাক। আমি আজন্ম ঢাকায় বেড়ে ওঠা মেয়ে, তাই বলে সেই আধুনিকতা এখানেও অটুট রেখে তাদের অস্বস্তি বাড়াতে কিংবা তাদের সংস্কৃতিকে অসম্মান করতে পারি না। নিজস্ব পছন্দ আর মানসিকতা কারো উপর চাপিয়ে দেওয়া যায় না, উচিত না।
তবে সম্মানটুকু বোধহয় করাই যায়। জলের মতো মাঝে মাঝে মিশে যাওয়ার ভান করতে হয় যে কোনো পাত্রে। এটাকে আমি ঠিক হিপোক্রেসি বলি না, এটাকে বলে অন্যের যৌক্তিক সংস্কৃতিকে সম্মান করা। একটা জাতির সুখ আর শৃঙ্খলা অনেকাংশে নির্ভর করে সম্মানের ওপর। বর্ণ জাতিভেদের নির্বিশেষে সবার ওপরে সমান সম্মান থাকা প্রয়োজন। আমরা নিজেদের অন্যের থেকে বিচ্ছিন্ন করে ফেলি, কারণ তার পছন্দের সাথে আমার পছন্দের কোনো মিল নেই। অথচ এই বিচ্ছিন্নতাই বিশ্বব্রহ্মাণ্ডে হট্টগোল আর অশান্তি বয়ে আনে। এই পৃথিবীর আরও অনেক নম্র হওয়া বাকি। আমি সুন্দর করে ঘুমটা টেনে বললাম, তেনের পাশে শুয়ে পড়ুন না, সারা রাত সোফায় শুয়েছেন, শরীর ব্যথা হয়ে গেছে নিশ্চয়ই। উনি ওভাবে ঘুম ঘুমো চোখে চেয়ে থেকে মাথা ঝাঁকিয়ে একটু হাসলেন। আমি বিভ্রান্ত হলাম। জাফর ভাইয়ের আম্মা উঠোনে নিয়ে গেলেন আমায়। সেখানে চলছে কত কত অদ্ভুত রেওয়াজ। পুরো উঠোন জোড়ে মহিলাদের কাজের ব্যস্ততা। আমার হাতে ধরিয়ে দেয়া হলো ভারী ওজনের এক বাটনি। কাঁচা হলুদ বাটতে হবে। মেয়েদের গায়ে ছড়ানোর হলুদটা বাটতে হয় তাদের ভাবিদের। জাফর ভাই তার ঘরের একমাত্র ছেলে, সেই সুবাদে ভাবির তকমা কেবল আমিই পেলাম আজ। বাটাবাটির কাজটা পারি না। জাফর ভাইয়ের আম্মা আমার অবস্থা দেখেই বুঝলেন তা। উনি রাগ করলেন না, ভীষণ মমতার সাথে বুঝিয়ে দিলেন। আমি প্রায় এক বাটির মতো হলুদ বেটেছি। কিছুক্ষণ পর এগুলো গায়ে মাখিয়ে গোসল করানো হবে তোর আপুকে। তিন্নির ঘুম ভেঙেছে। চোখ কোচলাতে কোচলাতে আমার পাশে এসে দাঁড়ালো সে। তাকে দেখে একটা টুল এগিয়ে দিল একজন মুরব্বী। এমনও এখানে বল। তিনি বরিশালের ভাষার সাথে আগে থেকেই পরিচিত, তাকে আলাদা করে এর মানে বোঝাতে হলো না। শান্ত হয়ে বসে রইল মেয়েটা। কিছুক্ষণ পর তার সমবয়সী কয়েকটা বাচ্চা এসে নিয়ে গেল ওকে। এখানে ভীষণ মজা পাচ্ছে সে, নতুন অনেক বন্ধু পেয়েছে। রান্নাঘরের কাছে গিয়ে দেখি চাচিরা মাংস কাটছেন। আমি হাতে হাতে কাজ করে দিলাম কিছু। ছোট চাচি মাথায় হাত বুলিয়ে বলল, এই মাইয়া দেহি এককারে হেই বোনের লাহান। রিনাও এরাম লক্ষ্মীনা ছিল। আমার বুকটা গর্বে ভরে উঠল। বড় চাচি আমাকে পিঠা বানানো শেখালেন। রান্নায় রান্নায় বিশদ আড্ডা জুড়ে দিলাম সকলে। শুনলাম আমাদের মা চাচি আর নানি দাদিরে সেকেলে বিয়ের গল্প। রান্নাঘরে তুমুল হাসাহাসির মধ্যে দিয়ে কেটে গেল পুরো সকাল। দুপুর নাগাদ তোরসাপুকে হলুদ ঝরানোর পর্ব শুরু হলো। আপু পরেছে হলুদ সুতির শাড়ি, গায়ে কাঁচা গাঁদা ফুলের গহনা। ফর্সা মুখে হলুদের রংটা ভারী চমৎকার লাগছে। ঘাটের বাঁকা সিঁড়িতে বসানো হয়েছে আপুকে। আশেপাশে বসে কিছু মহিলা বরিশালের আঞ্চলিক ভাষায় গীত গাছে। আপুর সারা গায়ে হলুদ ছোঁয়াছে জাফর ভাইয়ের ফুপাতো ভাইয়ের বউ। আমি আর তিন্নি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বাচ্চা কাচ্চারা লাফিয়ে লাফিয়ে পুকুরে ঝাঁপ দিচ্ছে। জোয়ান বড়দের কাদাকালিতে মাখামাখি অবস্থা। চারিদিকে তুমুল হইচই। আমাকে কেউ কাদা ছোঁয়ানোর দুঃসাহস করল না। জাফর ভাই কড়াকড়ি হুঁশিয়ারি দিয়ে গেছেন সবাইকে, যেন তিন্নি আর আমাকে এসবের মধ্যে না জড়ায়। তার হুঁশিয়ারি ডিঙানোর সাহস করল না কেউ। তোরসাপু ভেজা কাপড় বদলে এসে বলল, ভাইয়া তোমাকে ডাকছে, ভাবি কিছু লাগবে বোধহয়, ভেতরে যাও। তিন্নি ওখানে দাঁড়িয়ে থাকতে চাইল, আমি তাকে একজনের সাথে বসিয়ে দিয়ে চলে এলাম। বাড়ি ফাঁকা, বাড়ির সব সদস্য এখন বাইরে। জাফর ভাইদের বাড়িটা বড্ড সেকেলে। প্রাচীনত্বে ভরা এই বাড়ির মাঝখানে বিশাল ফাঁকা জায়গা দিয়ে বিস্তর আকাশ দেখা যায়। নিচতলা দোতলা মিলিয়ে প্রায় 15টার অধিক ঘর। জাফর ভাইয়ের বাবা তার ভাই মিলে এখানে 2 পরিবার থাকে। নিচতলা ডিঙিয়ে বাইরে থেকেই উকি দিলাম জাফর ভাইয়ের ঘরে। পুরো ঘর অন্ধকার, কাউকে স্পষ্ট দেখা যাচ্ছে না বাইরে থেকে। তার ঘরটা ভুতুরে ধরনের। ঘরে কৃত্রিম আলো না জ্বালালে দিনের বেলাতেও বেশ গা হিম করা আধার নামে। ভেতরে নিঃশব্দে ঢুকে হাত হাতরে সুইচ খুঁজতে লাগলাম। তখনই দরজার ছিটকিনি লাগানোর আওয়াজ হলো। কারো পদধ্বনির ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছি। মানুষটার শরীরের মাতাল করা ওই গন্ধটা চিনতে এতটুকু অসুবিধে হলো না বোধহয়। আমি চুপটি করে দাঁড়িয়ে রইলাম। হৃৎপিণ্ড একত্রে দামামা বাজাচ্ছে সন্তর্পণে। উনি আমার অস্থিরতা টের পেলেন না স্বচ্ছ দিগন্তের নিচে থাকা একজনের হৃৎপিণ্ডের ভূমিকম্প। লম্বাটে জাফর ভাই আজ খানিক লাজলজ্জা ভুলে গেলেন। নির্লিপ্তে মুখোমুখি দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। আমি চোখ তুলে তাকাতেই তার শক্তপোক্ত 2 হাত পরম আবেশে ছুঁয়ে গেল আমার নরম গাল। ভেজা চেতে চেপে হলুদের আস্তরণ বসে গেল আমার পেলো গালে। আরও সুতায় চোখ বুজে নিলাম।
ততক্ষণে অঘটন যা ঘটানোর ঘটিয়ে চুপি সারে পালিয়েছে সেই বিয়ারা পুরুষ। দরজায় দেখা যাচ্ছে তার চলে যাওয়ার সেই অবয়বটুকু। কেউ নেই এখানে, কেউ দেখল না, সাক্ষী হলো না এই লাজুকতার। তবুও পরম শিহরণ সইতে না পেরে ওনার আঁচলে নিজের মুখ ঢেকে নিলাম আমি। ইস, কি লজ্জা! চলবে। গল্প সবুজ পাতার ঘর, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।